গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা পরিসংখ্যান ঘুরপাক খাচ্ছে। পরিসংখ্যানটা অনেকটা এরকম, আসন্ন টি-20 বিশ্বকাপে যে 20টি দল খেলতে যাবে সেই 20 দলের অধিনায়কদের স্ট্রাইক রেট, এবং সেখানে সেই 20 দলের অধিনায়কদের স্ট্রাইক রেটে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অবস্থান কত বলতে পারবেন? 19তম স্থানে। তার যে টি-20তে তিনি যে স্ট্রাইক রেটে ব্যাটিং করেন 111.50, সেই স্ট্রাইক রেটে তার অবস্থান 19তম 20 জন অধিনায়কের মধ্যে। কিভাবে আপনারা যদি একটু পরিসংখ্যানটা খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে 1 নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম, তার স্ট্রাইক রেট 150-এর কিছু বেশি। তারপরে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার, তার স্ট্রাইক রেট 145, এবং পর্যায়ক্রমে এভাবেই কিন্তু সব দলের অধিনায়কদের স্ট্রাইক রেটগুলো সাজানো হয়েছে একদম ক্রম অনুসারে। এবং সেখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার যে কানাডার অধিনায়ক সাদ বিন জাফর, তার স্ট্রাইক রেট কিন্তু 139। তার ঠিক ওপরেই ভারতের অধিনায়ক 140 স্ট্রাইক রেটে রোহিত শর্মা। এবং অবাক হতে হয় আরও যে পল স্টার্লিং, আমরা জানি তিনি বিধ্বংসী ব্যাটার, তার স্ট্রাইক রেট 135। খুব স্বাভাবিকভাবেই তার স্ট্রাইক রেট শান্ত থেকে বেশি হবে। কিন্তু অবাক করা বিষয় যে পল স্টার্লিংয়ের পরই আমেরিকার যে অধিনায়ক তিনি মোনাক প্যাটেল, তার কিন্তু স্ট্রাইক রেট 134, অর্থাৎ শান্তর থেকে অনেক বেশি। এবং তারপরে রয়েছে বাবর আজম রয়েছে, খুব স্বাভাবিকভাবে বাবর আজমের স্ট্রাইক রেট শান্তর থেকে বেশি হবে। রশিদ খান রয়েছেন, শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা রয়েছেন, তাদের সবারই বেশি। কিন্তু অবাক হতে হয় যখন দেখতে হয় নেপালের অধিনায়ক রোহিত পাউডেল, তার স্ট্রাইক রেট 125, তারপরে 123 স্ট্রাইক রেট কেন উইলিয়ামসনের 123 স্ট্রাইক রেট, নামিবিয়ার অধিনায়ক জেরার্ড এরাসমাসের এবং ওমানের অধিনায়ক জিশান মাকসুদ, তারও স্ট্রাইক রেট কিন্তু 122, এবং 121 স্কট এডওয়ার্ডস, যিনি কিনা নেদারল্যান্ডের অধিনায়ক, এবং আসাদ ভালা পাপুয়া নিউগিনির অধিনায়ক, তার স্ট্রাইক রেটও কিন্তু 120 আর 114, অর্থাৎ শান্ত থেকে এক ধাপ ওপরে ম্যাথু ক্রস, যিনি স্কটল্যান্ডের অধিনায়ক। অর্থাৎ শান্তর অবস্থানটা এমন যে তিনি রীতিমতো আমেরিকা, কানাডা, নামিবিয়া, নেপালের যে অধিনায়ক তাদের থেকেও তিনি কম স্ট্রাইক রেট নিয়ে এবারের বিশ্বকাপটা খেলতে যাচ্ছেন। এ কারণেই আসলে সমালোচনাটা হচ্ছে তার স্ট্রাইক রেটটা নিয়ে। খুব স্বাভাবিকভাবেই আপনি এইডেন মার্করাম কিংবা জশ বাটলারের সঙ্গে নাজমুল হোসেন শান্তর তুলনা করতে পারবেন না, সেটা তুলনা করা সম্ভব নয়, কেননা তারা বিশ্বজুড়েই আসলে টি-20তে বিধ্বংসী ব্যাটার হিসেবেই পরিচিত। কিন্তু যখন আপনি দেখবেন নামিবিয়ার অধিনায়ক, নেপালের অধিনায়ক, ইউএসের অধিনায়ক কিংবা স্কটল্যান্ডের অধিনায়কের থেকেও শান্তর স্ট্রাইক রেটটা কম, তখন খুব স্বাভাবিকভাবেই সেটা নিয়ে সমালোচনা হবে। এখন আপনি বলতে পারেন যে আসলে তারা কোন দলগুলোর বিপক্ষে খেলে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তারা সহযোগী দেশগুলোর মধ্যে আসলে যে সিরিজগুলো হয়, যে কারণে তারা আসলে স্ট্রাইক রেটটা বাড়িয়ে নেওয়ার সুযোগ পান, কিংবা একটু ভালো খেললেই কিংবা একটু কম বলে বড় রানের ইনিংস খেললে তাদের স্ট্রাইক রেটটা বেড়ে যায়। কিন্তু বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তিনি যখন দলে 3 নম্বর পজিশনে নামছেন, অর্থাৎ তিনি বাংলাদেশ দলের টি-20তে সেরা ব্যাটসম্যান হিসেবেই বিবেচিত হবেন, এবং তার স্ট্রাইক রেটটা ঠিক, যেহেতু টি-20 ফরম্যাটের খেলা, 20 ওভারের খেলা, তার স্ট্রাইক রেটটা তাই অন্তত হলেও 120 বা 130 ছোঁয়ার কথা, কেননা তিনি 3 নম্বর পজিশনে ব্যাটিং করে থাকেন। যদি আপনারা দেখেন বাংলাদেশের স্কোয়াড এখনও ঘোষণা হয়নি, কিন্তু খুব স্বাভাবিকভাবে আমরা তো বলতেই পারি যে তাওহিদ হৃদয় তিনি বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন, এবং এই তাওহিদ হৃদয় তার কিন্তু স্ট্রাইক রেট টি-20তে 136-এর কিছু বেশি, এবং তিনি আসলে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট নিয়ে খেলতে যাবেন। জাকির আলী অনেক, তার স্ট্রাইক রেট 118, 122 স্ট্রাইক রেট সাকিবের, 118 স্ট্রাইক রেট কিন্তু আবার মাহমুদুল্লাহ রিয়াদেরও। তো সব থেকে বেশি স্ট্রাইক রেট নিয়ে আসলে বাংলাদেশ দলে যিনি খেলতে যাবেন তিনি তাওহিদ হৃদয়। এবং মজার বিষয় যে জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজটা হচ্ছে সেখানে কিন্তু তাওহিদ হৃদয়কে খেলতে হচ্ছে নাজমুল হোসেন শান্তর পরে, অর্থাৎ তিনি 4 নম্বরে খেলছেন, যেখানে নাজমুল হোসেন শান্ত খেলছেন 3 নম্বর পজিশনটায়। তো এই কারণে আসলে সমালোচনাগুলো উঠছে যে কেন তৌহিদ হৃদয়কে আসলে 4-এ পাঠানো হয়েছে, কেন শান্ত 3-এ, যেহেতু তার ফর্ম নেই। এবং আমি পরিসংখ্যান ঘাটতে গিয়ে আরেকটা বিষয় খুব খেয়াল করলাম যে সবশেষ যে 15 ইনিংস, সেখানে মাত্র 1টি হাফ সেঞ্চুরি নাজমুল হোসেন শান্ত, সেটাও সবশেষ জিম্বাবুয়ে সিরিজের আগে বাংলাদেশ যে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলেছে সেখানে 53 রানের অপরাজিত একটা ইনিংস রয়েছে নাজমুল হোসেন শান্তর। এর আগে তিনি সবশেষ যে হাফ সেঞ্চুরির ইনিংসটা খেলেছিলেন সেটা হচ্ছে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে 2022 টি-20 বিশ্বকাপে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।
এরপরে তিনি আসলে ইংল্যান্ডের বিপক্ষে দুটো ম্যাচে 2023 সালের মার্চে খুব সম্ভবত ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টি-20 সিরিজ খেলেছিল এবং সেখানে তার 46 এবং 47 রানের দুটো অপরাজিত ইনিংস রয়েছে, কিন্তু এরপর থেকেই আসলে তার ব্যাটে অফ ফর্ম খুব বাজেভাবে ধরা দিয়েছে এবং সেই অফ ফর্মটা ধরেন আপনি টি-20তে কি বিবেচিত হয় যে 30 যখন করে কোনো একজন ব্যাটার সেটাকে আসলে ওয়ানডে বা টেস্টের হাফ সেঞ্চুরি হিসেবে বিবেচিত করা হয় বা সেভাবে আসলে রেট করা হয়। 30 রানটাকেও আসলে টি-20তে বিবেচনায় নেওয়া হয় ভালো ইনিংস হিসেবে, কিন্তু অবাক হতে হয় যে ওই 46 এবং 47-এর পরে শ্রীলঙ্কার বিপক্ষে 53 এই 3 ম্যাচ বাদে বাকি 12 ইনিংসে নাজমুল হোসেন শান্তর 20+ ইনিংসও কিন্তু একটিও নেই। তিনি যেসব ইনিংস খেলেছেন সেগুলোতে হয় তিনি 14 রানে আউট হয়েছেন, হয় তিনি 16-17 রানে আউট হয়েছেন, নয়তো সিঙ্গেল ডিজিট রান করে তিনি আউট হয়েছেন। এমন পরিসংখ্যান দেখতে গিয়ে আমি খেয়াল করলাম 5টা বা 6টা ইনিংসে তিনি আসলে সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছেন, অর্থাৎ তার যে অফ ফর্ম সেটা কিন্তু অব্যাহত রয়েছে এবং টি-20তে তিনি ভালো করতে পারছেন না, তার ব্যাটে রান নেই। এই জায়গাটায় কিছুটা আশায় বুক বাঁধতে পারেন, কেননা বাংলাদেশ সবশেষ যে টি-20 বিশ্বকাপটা খেলেছে 2022 সালে সেই জায়গাটায় কিন্তু আবার শান্তর ব্যাটে রান ছিল। 71 রানের একটা ইনিংস তিনি খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে, যে ম্যাচটা বাংলাদেশ জিতেছিল। 71 রানের একটা ইনিংস নাজমুল হোসেন শান্ত খেলেছিলেন। সেই জায়গাটায় কিছুটা আশা আমরা করতে পারি যে টি-20 বিশ্বকাপে গেলে হয়তো বা নাজমুল হোসেন শান্তর ব্যাটে রান আসতে পারে, কিন্তু তারপরেও যখন তিনি এই ধরনের অফ ফর্মে যাবেন তখন যে সবথেকে যে বড় সমস্যাটা হবে সেটা হচ্ছে যে তার দলের বাকি যে ব্যাটাররা রয়েছে যারা অফ ফর্মে রয়েছে, বিশেষ করে বলতে হয় লিটন দাসের কথা, আর তার যে এখন বাজে অবস্থা সেই জায়গাটায় লিটনকে গিয়ে যেটা হয় যে অধিনায়ক গিয়ে একটু সাহস যোগান, একটু চেয়ার আপ করেন, একটু অনুপ্রেরণা দেন, কিন্তু নাজমুল হোসেন শান্তর যখন নিজেই তার ব্যাটে রান নেই তখন আসলে তিনি কিভাবে গিয়ে লিটন দাসকে অনুপ্রাণিত করবেন, কেননা তাকেই তো আসলে অনুপ্রাণিত করার মতো কেউ নেই। সবশেষ যে জিম্বাবুয়ে সিরিজটা এখন চলছে এবং 3টা ম্যাচ হয়ে গেছে, সেই 3টা ম্যাচেও আসলে নাজমুল হোসেন শান্তর ব্যাটে কোনো রান নেই। একটাতে 21, তারপরে একটাতে 16 এবং যে সবশেষ ম্যাচ অর্থাৎ থার্ড টি-20 সেটাতে তিনি মাত্র 6 রান করে আউট হয়ে গেছেন এবং সেটাও সিকান্দার রাজার এমন একটা বলে যে বলটা আসলে ক্যারাম বল ছিল, তিনি নাজমুল হোসেন শান্ত বুঝতেই পারেননি, বলটা লো হয়ে গিয়েছিল এবং তিনি রীতিমতো বোল্ড হয়ে গিয়েছিলেন। তো সেই জায়গাটায় নাজমুল হোসেন শান্ত যে বাকি প্লেয়ারদের আসলে মোটিভেট করবেন, বাকি প্লেয়ারদের উজ্জীবিত করবেন, সেই জায়গাটায় তার একটা ল্যাক রয়ে গেছে, কেননা তিনি নিজে আসলে ফর্মে নেই। তাকেও যে অনুপ্রেরণা যোগাতে হবে সেই কাজটা আসলে করার মতো কেউ নেই, কিংবা তিনি অনুপ্রাণিত নন। সেই জায়গাটায় যেটা হচ্ছে যে নাজমুল হোসেন শান্ত তার দলের ক্রিকেটারদের কাছ থেকে আসলে সেরাটা বের করে আনার চেষ্টাটা তিনি হয়তো বা করতে পারছেন না। একটা উদাহরণ আমি দিতে চাই, সরফরাজ আহমেদ, তিনি আসলে পাকিস্তানের অধিনায়ক ছিলেন, আপনারা জানেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতিয়েছেন পাকিস্তানকে, এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন, কিন্তু তিনি আসলে সেই ধরনের পারফর্মার ছিলেন না, যে কারণে যেটা হয়েছে তাকে কিন্তু পাকিস্তান অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে। কেননা আপনি যখন পারফর্ম করবেন আপনার দলে সেই আপনি নিজে উৎফুল্ল থাকবেন, কিংবা দলে সেই জায়গাটা থাকবে যে অন্য প্লেয়ারকে গিয়ে আপনি পরামর্শ দেবেন, অনুপ্রেরণা যোগাবেন, কিন্তু নাজমুল হোসেন শান্ত যখন সেটা নেই তখন তাই প্রশ্ন উঠছে যে এই অফ ফর্ম শান্তর আসলে অধিনায়কত্বে প্রশ্নচিহ্ন আসলে একটা বসিয়ে দিতেই পারে। কেননা আপনি অধিনায়ক হিসেবে যখন বিশ্বকাপের মতো একটা মঞ্চে অফ ফর্ম নিয়ে যাবেন তখন আপনার কাছে বাকি প্লেয়ারদের প্রত্যাশা কিংবা দলের প্রত্যাশাটা কি থাকবে, এবং একই সঙ্গে যখন আপনি দলের ব্যাটিং অর্ডারে 3 নম্বর পজিশনে খেলছেন, যেখানে তাওহিদ হৃদয় দারুণ ফর্মে রয়েছেন, 54 রানের ইনিংস খেলেছেন 3 নম্বর টি-20-তে, এর আগে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন 30+, আমি এক্স্যাক্ট আসলে সংখ্যাটা আমার মনে নেই, 30+ একটা ইনিংস খেলে তৌহিদ হৃদয় বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন। তো সেই জায়গাটা আসলে তৌহিদ হৃদয়কে যদি 3-এ শিফট করে নাজমুল হোসেন শান্ত 4-এ নেমে এসে সেই জায়গাটায় আরও বেশি বড় ইনিংস খেলার সুযোগ করে দেন, তাহলে হয়তো বা সেটা বাংলাদেশ দলের জন্য অনেক বেশি লাভ হবে। এ কারণে আসলে সমালোচনাগুলো অনেক বেশি হচ্ছে এবং নিশ্চয়ই নাজমুল হোসেন শান্ত এসব নিয়ে ভাবছেন এবং এগুলো নিয়ে চিন্তা করছেন। এবং সবশেষ ম্যাচে যখন আমরা দেখি যে ফারাজ আকরাম এবং ওয়েলিংটন মাসাকাজ্জা তারা দুজন মিলে 54 রানের একটা জুটি করেছিলেন, সেই জায়গাটাতেই কিন্তু খুব স্বাভাবিকভাবে এই সমালোচনাটা আসছে যে এই জুটিটাকে, অর্থাৎ 14 ওভারে যখন ওয়েলিংটন মাসাকাজ্জা যখন উইকেটে আসেন, এরপরে তিনি ফারাজ আকরামের সঙ্গে একটা জুটি গড়েন এবং সেই জায়গায় 5 ওভারে আসলে সেই যে উইকেটটা নেয়া কিংবা সেই যে ব্রেক থ্রু এনে দেওয়া, সেই জায়গাটায় নাজমুল হোসেন শান্ত আসলে বিচক্ষণতার পরিচয় দিতে পারেননি। এর আগের ম্যাচেও যদি আমরা দেখি সেখানেও 70+ একটা জুটি হয়েছিল, ক্যাম্বেল এবং
আরেকজন ব্যাটসম্যান তার সঙ্গে আসলে একটা জুটি হয়েছিল 70+ এবং সেই জুটিটাতেও কিন্তু নাজমুল হোসেন শান্ত বিচক্ষণতার পরিচয় দিতে পারেননি, যে কারণে তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন আসছে। এবং নিশ্চয়ই নাজমুল হোসেন শান্ত এসব নিয়ে চিন্তা করবেন এবং তিনি তার স্ট্রাইক রেটটাকে বাড়িয়ে নেওয়ার জন্য কিংবা দলকে ভালো কিছু দেওয়ার জন্য তার সর্বোচ্চ চেষ্টা করবেন, এমনটাই প্রত্যাশা করবে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমি তাসফিক পলক। আপনারা আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো এই বিশ্লেষণটা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।